হচ্ছে হাইকোর্টের দিকে, কারণ আজ হাইকোর্টে এসআইআর নিয়ে বৈঠক। আজ দুপুরে হাইকোর্টে এসআইআর নিয়ে বৈঠক ডাকলেন হাইকোর্টের প্রধান বিচারপতি। বৈঠকে থাকবেন মুখ্য সচিব, ডিজি, কলকাতার সিপি ও রাজ্যের সিইও। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণব। অর্ণব, কি নিয়ে এই বৈঠক এবং কখন এই বৈঠক হবে? দেখো, 20 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট একটা ঐতিহাসিক নির্দেশ দেওয়ার পর গত এই চলতি সপ্তাহে আরো দুবার নির্দেশ দান করেছে আমাদের রাজ্যের এসআইআর বা তার প্রক্রিয়া নিয়ে। এবং সেই প্রক্রিয়ায় সর্বশেষ অংশ হিসেবে ওড়িশা, ঝাড়খণ্ড থেকে জুডিশিয়াল অফিসার নিয়ে আসা এবং মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তার শংসাপত্র অর্থাৎ সার্টিফিকেট, এই সব নিয়েও বেশ কিছু গতকাল নির্দেশ দিয়েছে। এই অবস্থায় ইতিমধ্যে সোমবার থেকে জুডিশিয়াল অফিসাররা এসআইআর এর অভিযোগ নিষ্পত্তির কাজে হাত দিয়েছেন। আজকে বৃহস্পতিবার, গত 3 দিনের কাজের কি অগ্রগতি, ভোট কবে নাগাদ ঘোষণা হতে পারে, কারণ 7ই মের মধ্যে বিধানসভা গঠন করতে হবে, সব মিলিয়ে ইতিমধ্যে প্রায় 500 বেশি জুডিশিয়াল অফিসার হয়েছে নতুন প্যারামিটার অনুযায়ী। পুরো বিষয়টা নিয়ে একটা সম্পূর্ণ করা, অর্থাৎ যে পরিমাণ পেন্ডিং অভিযোগ রয়েছে তা নিষ্পত্তি করার জন্য সব পক্ষকে নিয়ে, সব স্টেক হোল্ডারদের নিয়ে বৈঠক ডেকেছেন প্রধান বিচারপতি সুজয় পাল। এবং দুপুর 1:30 নাগাদ এই বৈঠক কলকাতা হাইকোর্টে শুরু হওয়ার কথা। এবং এক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফে চিফ ইলেকটোরাল অফিসার এবং আরো আধিকারিক, এবং রাজ্যের তরফে মুখ্য সচিব, কলকাতা পুলিশ কমিশনার এবং ডিজিপি থাকার কথা। এবং এই বৈঠক থেকে মোটামুটি গত 3 দিনে কাজের যে অগ্রগতি হয়েছে এসআইআর জুডিশিয়াল অফিসারদের, তার সর্বশেষ যে তথ্য, সেই তথ্যগুলিকে নিয়ে একটা পূর্ণাঙ্গ চক আউট করার একটা পরিকল্পনা রয়েছে বলে হাইকোর্ট সূত্রে খবর। অর্থাৎ কাজটা কতদিনের মধ্যে শেষ করবে জুডিশিয়াল অফিসাররা, ফাইনালি কতজন জুডিশিয়াল অফিসার কাজ করবেন। ইতিমধ্যে ওড়িশা এবং ঝাড়খণ্ড সেখানকার হাইকোর্টের প্রধান বিচারপতিদের সঙ্গে ইতিমধ্যে একটি কমিউনিকেশন করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে, আন্ডার প্রসেস রয়েছে সেগুলি, সেখান থেকে কতজন জুডিশিয়াল অফিসার আনা যেতে পারে, সব বিষয়টা নিয়ে আলোচনা হবে এই দুপুরের বৈঠকে। এবং এই বৈঠক থেকে একটা রূপরেখা পাওয়া যাবে মোট কত অভিযোগ এবং নিষ্পত্তি করতে কত জুডিশিয়াল অফিসার কাজ করবেন, এবং নিরাপত্তার বিষয়টিও আলোচনায় বা বৈঠকে আসবে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। বেশ, ধন্যবাদ অর্ণব। মাধ্যমিক পাশের শংসাপত্রের সঙ্গে নথি হিসাবে গ্রহণ করতে হবে অ্যাডমিট কার্ড। নির্বাচন কমিশনকে ফের একবার স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পশ্চিমবঙ্গে এসআইআর এর বৈধ নথি হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিতে হবে, আগেই জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবারের শুনানিতেও শীর্ষ আদালতে প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়ে দেয় 14ই ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া আধার কার্ড মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের মতো নথি গ্রহণ করতে হবে। এ নিয়ে বুধবার সুপ্রিম কোর্টে আপত্তি জানান কমিশনের আইনজীবী। তখন বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নথি হিসেবে নিতে বলা হয়েছিল, কারণ মাধ্যমিক পাশের শংসাপত্রে জন্মের তারিখ এবং বাবার নাম থাকে না। মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কি আছে তা বাংলার বিচারকরা জানেন। তখন নির্বাচন কমিশনের আইনজীবী বলেন, আধার কার্ডের মতো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড ব্যবহার করা যেতে পারে না। এক মামলাকারীর আইনজীবী বলেন, যারা মাধ্যমিক পাশ করেননি তাদের কাছেও তো অ্যাডমিট কার্ড থাকে। এরপরে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয়, এসআইআর এ জমা পড়া সমস্ত নথি বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে জমা দিতে হবে। ইআরও এবং এইআরওরা জমা দেবেন প্রিজাইডিং জুডিশিয়াল অফিসারদের। সেক্ষেত্রে মাধ্যমিক পাশের শংসাপত্রের সঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও জমা দেওয়া যাবে, বয়স এবং অভিভাবকের প্রমাণপত্র হিসেবে। অর্থাৎ এসআইআর ইস্যুতে ফের একবার সুপ্রিম কোর্টে ধাক্কা খেল নির্বাচন কমিশন। নিউজ 18 বাংলা। ভোট দিতে হলে ভারতীয় নাগরিক হতেই হবে। তাহলে কোনো বৈধ ভোটার যদি ভোট দিতে না পারেন কিংবা তালিকায় তার নাম বাদ যায়, তিনি কি সেক্ষেত্রে ভারতের নাগরিকত্ব খোয়াবেন? এসআইআর কি আদতে নাগরিকত্বের প্রমাণ? অনেকের মনেই তৈরি হচ্ছে আশঙ্কা। প্রথম থেকে বলা হচ্ছে এসআইআর শুধুমাত্র ভোট দেওয়া না দেওয়ার তালিকা তৈরির জন্য, কিন্তু পরিস্থিতি যা তাতে এসআইআর আদতে নাগরিকত্বের প্রমাণ বলেই মনে করছেন অনেকে। বৈধ ভারতীয় হয়েও ভোট দিতে না পারলে নাগরিকত্ব চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে অনেকের মনে। ভারতীয় সংবিধান অনুযায়ী নাগরিকত্বের অন্যতম প্রমাণ ভোটাধিকার। ভারতে বসবাসকারী বিদেশিদের ভোট দেওয়ার অধিকার নেই। ভোট দিতে হলে 18 বছর বয়স হতে হবে এবং অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। উল্টো দিক থেকে অনেকের যুক্তি, যিনি ভোট দিতে পারবেন না এবং যার ভোটার তালিকায় নাম নেই তিনি তাহলে ভারতীয় নাগরিক নন। এসআইআর প্রক্রিয়া এবং এই আশঙ্কাকে আরও জোরদার করছে, যে কারণে আশঙ্কিত মতুয়ারাও। মতুয়াদের নেতা শান্তনু ঠাকুরের বক্তব্যেও সেই ইঙ্গিত মিলেছে।
50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময়। শান্তনু ঠাকুর মতুয়াদের আশ্বাস দিচ্ছেন ঠিকই, কিন্তু তাতে আশঙ্কা দূর হচ্ছে না। মনে করছি এখন এই 28 তারিখে যদি আমাদের ভোটটা না থাকে, আমাকে তো ঝানে পানে মাঠে মারা আমাদের। চারিদিক থেকে যে ভোট কাটা যাচ্ছে, সেই আতঙ্কেই তো আমরা শেষ হয়ে যাচ্ছি। আপনি তো কাগজপত্র দিয়েছেন। দিয়েছি, তার সত্ত্বেও কি করব? এখন এই যে আমাদের জানে মারা, আমাকে তো পথে বসে যেতে হবে। তালিকায় যদি ভোটটা না থাকে, তাহলে কি আমরা দেশের নাগরিক না? এই ভোটটার জন্যই তো, ভোটটা দেবো, ছেলেমেয়ের ভবিষ্যৎ পথটা করবো, তার জন্যই তো এদেশে ভোটটা যদি না থাকে আমি কি করব? তাকে এদেশের নাগরিক আমরা হব না, থাকবো না। 14 ফেব্রুয়ারি পর্যন্ত যাদের শুনানিতে ডাকা হয়েছিল, তারা সব নথি জমা দেওয়ার পরেও ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। বহু জ্যান্ত মানুষকে মৃত দেখানো হয়েছে। আমি একজন জনপ্রতিনিধি, আমার নামটাও মৃত দেখানো হয়েছিল। মৃত দেখানোর পর আমি সমস্ত প্রসিডিওর মেনটেন করে ফর্ম তো জমা দিয়েছি আবার, কিন্তু বাই চান্স যে ফাইনাল ভোটার লিস্ট হবে, সেখানে যদি আমার নাম না থাকে, আমাকে তাহলে কি কোর্টে গিয়ে আমার নামের যে নামটা আনতে হবে? মানে ভোটাধিকারের জন্য আমাকে কোর্টে যেতে হবে, নাকি কি করতে হবে? আমি খুব ডাউট প্রকাশ করছি এখানে। বাবার 2002 সালে নাম ছিল। দেশ সরকার আমাদের টাইটেল, কিন্তু দেশ সরকারটা একসাথে ছিল। কিন্তু 2025 সালে দেশ সরকারটা আমি আলাদাভাবে লিখেছিলাম। হিয়ারিংয়ে তো গেছিলাম, হিয়ারিংটা করে এসেছি। এটা তো ভুল নয়, কারণ আমার তো 2002 সালে আমার বাবার আছে, আমার থাকবে না, আমি ভোটটা দিতে পারবো না 2026 সালে, তাহলে তো আমার যেতেই হবে, আইনের দ্বারস্থ তো হতেই হবে আমার। 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। তারপর ধাপে ধাপে তালিকা প্রকাশ হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত তালিকা প্রকাশ করা যাবে, কিন্তু সেই তালিকায় কোনো কারণে কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে তিনি আর এবার ভোট দিতে পারবেন না। সেক্ষেত্রে নানা জায়গায় ক্ষোভ বিক্ষোভ, অশান্তির আশঙ্কা। কন্টিনিউয়াস রিভিশনে বা সাপ্লিমেন্টারি লিস্টটা যদি প্রকাশিত নাও হয়, তাহলেও কিন্তু আইনের লঙ্ঘন হচ্ছে না। সেটা লাস্ট ডেট অফ নমিনেশনের আগে অবধি যতটা ওনারা নিষ্পত্তি করতে পারবেন, ততটুকুই উঠবে। যদি এরকম হয়, তাহলে কিন্তু তারা এবার ভোটাধিকার দিতে পারবেন কিনা সন্দেহ আছে। দীর্ঘদিন ধরেই এ রাজ্যে অনেকে ভোটকে উৎসব হিসেবে দেখেন, গণতান্ত্রিক অধিকার রক্ষার উৎসব, যে কারণে পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যায় ভোটও পড়ে। দেশের অন্য রাজ্যের তুলনায় এ রাজ্যে ভোট নিয়ে এমন সচেতনতায় বেশি করে আশঙ্কার জন্ম দিচ্ছে। নিউজ 18 বাংলা।